আমরা শুরু করছি। শুরু করার আগে আমাদের একটু মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে বন্ধ করে দিন। আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট মোডে দিয়ে দিন অথবা বন্ধ করে দিন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। বাংলাদেশ জাতীয় দল যেটি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছে, সেই দলটি ঘোষণা হবে এখন। ওদের সাথে আছেন বিসিবি ন্যাশনাল সিলেকশন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন, ন্যাশনাল সিলেকশন প্যানেল মেম্বার আব্দুর রাজ্জাক এবং ন্যাশনাল প্যানেল মেম্বার হান্নান সরকার। আমি চেয়ারম্যান ন্যাশনাল সিলেকশন প্যানেলকে এখন অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল যেটি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলতে যাচ্ছে সেই দলটি ঘোষণা করার জন্য, এবং এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ অপরাহ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের 3টি টি20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। Everyone, everyone to the source. Everyone to the source. এবার সহোদয়ের নাম ঘোষণা করা হয়েছে এবং যাকে নির্বাচিত করা হয়েছে তিনি প্রথমবার সহোদয়ের দায়িত্ব পেয়েছেন। কি কারণে আসলে তাকে সহোদয়ের দায়িত্ব দেওয়া হলো
এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবি সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আমাকে নির্বাচিত করেছে। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলে হয়ে যাচ্ছে বিভিন্ন ফর্মেটে। তো সেই জন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। ভাই মাসুদ পারভেজ বলছি। আমি প্রশ্ন প্রথমটা করি, আমরা কিছুদিন আগে ক্যাপ্টেনের মুখ থেকে শুনেছি উনি বাংলাদেশের মানুষ অনুরোধ করেছেন যেন এবার আশা খুব বেশি না করা হয়। তো আপনাদের জন্য একটা ফার্স্ট বিগ অ্যাসাইনমেন্ট, একটা ওয়ার্ল্ড কাপ টিম আপনারা ডিক্লেয়ার করলেন। এই দলটার কাছ থেকে আপনাদের আশাটা কি? আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমি যখন একটা মুভি দেখতে যাব, আমি যে হিরোকে দেখে মুভিটা দেখতে যাব, আমি তো নিশ্চিতভাবে আশা করবো যে উনি খুব ভালো অভিনয় করবেন, সেজন্যই আমি দেখতে যাব। তো মানুষ যখন প্রত্যাশার জায়গা থেকে ভালো কিছু আশা করবে এবং ক্যাপ্টেন বলবেন যে খুব বেশি আশা না করতে, এই জিনিসটা খুব সাংঘর্ষিক হয়ে যায়। দেখেন, আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি, যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার, আইসিসি ট্রফি থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরো অনেক ব্যাপকভাবে ডালাপালা বেড়েছে। সো দ্যাট সেই আলোকে হয়তো দলনায়ক বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে দিতে পারবেন, যে কোনো কিছু হতে পারে। তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেজ বাই ফেজ আগানোর জন্য প্রথম ধাপ, দেন দ্বিতীয় ধাপে যাওয়া যায়, দেন সেখানে যেন একটা ভালো গড়ে তুলতে পারে। মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো আমি এই কথাটা বলার চেষ্টা করেছেন। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরে ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। ভাই, বিপিএল এ ভালো করার পর সাইফুদ্দিনকে আপনারা নিয়ে এসেছিলেন জিম্বাবুয়ে সিরিজে। তিনি কিছু ম্যাচে ভালো করেছেন, আবার কিছু ম্যাচে রান দিয়েছেন। তো তার জায়গায় তানজিম হাসান সাকিবকে নিয়েছেন, ওটা আসলে কি বিবেচনা ছিল? যে কোন জায়গা থেকে আপনারা মনে করছেন যে সাইফুদ্দিনের থেকে তানজিম আপনাদের বেটার মনে হয়েছে? দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেসিডেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, আপনি জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটা, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকে সাইফুদ্দিন কুড মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। আমার প্রশ্ন হচ্ছে তাসকিনকে নিয়ে। তাসকিনের ব্যাপারে কিছু ইনজুরি ছিল, এইটা একটু আপডেট যদি একটু দিতেন, এবং ওয়ার্ল্ড কাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এটা কতটুকু আপনারা? এটা হয়তো আরো ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে, বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি
পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর হলেই তখনই শুধু বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না, আপনি একজন ইনজুর খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, সাইফুদ্দিন এবং তানভীর সাহেবের কোনো একটা সম্পর্ক করতে চায়, বলেন যে পারফরমেন্সের দিক থেকে তারা জন্য ক্লোজ বাই ছিলেন, হয়তো আরো কিছু ফ্যাক্টর আপনারা দেখেছেন। আমাদের পারফরমেন্সটা দেখি বিপিএল এ তানভীর সাহেব সাইফুদ্দিন উইকেট ছিল 2 উইকেট, সেখানে রয়্যাল জায়গা উইকেট ছিল সাইফুদ্দিন। এই সিরিজেও সাইফুদ্দিনের 8টা উইকেট, ইউএসএ 1 উইকেট হচ্ছে তানভীর সাহেব। সেক্ষেত্রে পারফরমেন্সে কিভাবে ক্লোজ বাই হয় এবং আমরা তানভীর সাহেব যখন বোলিং করছে তখন দেখেছি লাইন ইনজুরি কম ছিল। মানে এক্ষেত্রে ইনজুরি কোনো কারণে আপনাদের বেশি সমস্যা নিচ্ছে, সাইফুদ্দিনের কি ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু ছিল নাকি মানে এক্স্যাক্টলি কোন জায়গাটার কারণে আপনার তানভীর সাহেব একটু বেশি তানভীর সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি তার একাগ্রতা, তার থেকে তার যে যাওয়া মাঠে যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যাজ ওয়েল। আমরা যে কারণে একটু বেশি ঝুঁকিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত হচ্ছে, সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করতেছি তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। নাহলে হি ওয়াজ, আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। আমি আপনি যে বললেন বিপিএল এর আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম, আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো, কিন্তু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসতো, তানভীর সাকিব চলে আসতো। এবার আমার আসলে লাস্ট কথা হলো সেই প্রশ্ন ছিল যে আইসিসির কাছে যে দলটা পাঠানো হচ্ছে সেই এক্সাক্ট 15 জন কি এখানে আছে, এর উত্তরটা আপনি দিলেন যে একটা জায়গা চেঞ্জ হয়েছে। আপনার টিমের যে কম্পোজিশনটা কি সেম রয়েছে? 15 জন এই দলটা পাঠাচ্ছে, 4 জন প্লেয়ার, 4 জন স্পিনার, কিভাবে কি দলটা করছে? এক্স্যাক্টলি সেই দল। এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই, আমি মেইনলি তানভীর সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট, মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই, এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ। বাট এটা আনফরচুনেট, তার কারণে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না, বাট লাগতেও পারে। অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই। ভাই যেহেতু দলের একটা ঘোষণা দিয়ে আলটিমেটলি দলের চান্সেস নিয়ে কথা কিন্তু দলের কম্পোজিশনটা নিয়ে যেখানে আমাদের পিচ স্টাডি থেকে শুরু করে সবকিছু পর যে আপনারা যেভাবে মিটিং করলেন এটা কি আপনার কত কয়েকটা বাইরের সিরিজ এই দলটার বায়োলেট্রাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেইনস্টে খেলছেন। এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রথম পর্যায়ে তো আমাদের 4 জন প্রতিদ্বন্দ্বী, 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে, এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষের আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেমিফাইনালে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে। নেপাল, সেখানেও আমরা স্টাডি করেছি, সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে। সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা, দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলের ইউনিটের সঙ্গে স্পিন ইউনিট। আমার প্রশ্ন হলো যে আমরা এই দল গঠনের সময় কি চিন্তা করেছিলেন, অনুশোচনায় কি ছিল আমরা দল গঠনের যে একটা দলের যে
ভারসাম্য রক্ষা করার বিষয়টা, মানে দল গঠনের ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি ছিল? বেসিক্যালি যদি জানো তাহলে ওপেনিং আমাদের যেন 3 জন ওপেনার থাকে, মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা 5 জন সলিড ব্যাটার কাম উইকেট কিপারের প্রফেশনের জন্য থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সিমিং বোলার জন্য 4টা চিন্তা করেছি, তারপরে আমরা 3টা তো আমাদের ভেরি ইজি টু পিক স্পিনার। 4th স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এই 4th স্পিনারে আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নটা কত, ডান হাতি বাম হাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি। এবং ওই মাঠে যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি, ওই মাঠে আমাদেরকে আরো 2টো ম্যাচ খেলতে হবে। তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে, স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে, তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয়, কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন, বলে পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা ব্যাকআপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে। বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট এখানে গিয়ে খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রেডি গ্লোবাল খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো স্পিনার আছে কিনা। তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবল আছে, এখানে খুব বেশি বিকল্প ছিল না। আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসেছে না, নাসিম ইসলামের এসেছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসের ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে আমাদের দেশে। এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম, আমরা তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক করেছি, এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে আমরা চিটাগংয়ে গিয়েছিলাম। এবং আপনি আমাদের এই 2টো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগে থেকে করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, তাকে এটা বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট আমরা বলি, ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমমহিমায়। ভাই সামনে ভাই লিটনের সিলেকশন যেটা সেই বছর হোয়াইট বলে যেরকম রান করেনি শ্রীলঙ্কার সাথে